হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করব কান্তারা 2 সিনেমাটি, যা 2022 সালে এর প্রথম পার্ট। কান্তারা একটি অসাধারণ সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছিল। এটি ছিল একটি অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে আপনি প্রথমবারের মতো ভারতে কিছু নতুন আচার অনুষ্ঠান দেখতে পেয়েছেন। সিনেমাটির পরিচালক এবং অভিনেতা ঋষভ শেট্টি দুর্দান্ত অভিনয় করেছেন, এবং সিনেমাটি যেভাবে ভারতের কিছু অংশ সংস্কৃতি সামনে এনেছে এবং সাংস্কৃতিক তুলে ধরেছে, সেই অনুসারে এই সিনেমাটি যা খুবই চমৎকার প্রমাণিত হয়েছে এবং বক্স অফিসে ভালো কালেকশন করেছে। এই সিনেমার ক্লাইম্যাক্স ছিল চমকপ্রদ। এই কারণেই কান্তারা 2 অথবা কান্তারা এ লিজেন্ডস চ্যাপ্টার 1 সম্প্রতি 2025 সালের 2 অক্টোবর মুক্তি পেয়েছে। মানে গতকালকে এই মুভিটি মুক্তি পেয়েছে। আর আজকে আমি বসে গেছি এক্সপ্লেন করতে। তো মুভিটি এক্সপ্লেন করার সময় আমি বেশি সময় ধরে আপনাদের ভিডিও দেখাইতে পারবো না, তার কারণ হলো স্ট্রাইক আসতে পারে, যার কারণে আমি বেশিরভাগ সময় ছবি দিয়েই মুভিটা এক্সপ্লেন করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি আপনাদের তিনটা জাতির সাথে পরিচয় করিয়ে দেবো। প্রথমটি হলো আপনাদের কান্তারা জাতি, যারা ঈশ্বরের মধুবন নামে পরিচিত একটি এলাকায় বসবাস করে। দুই হলো আপনার কানাপ্পা জাতি, যারা জাদু করে বা কালো জাদু করে। আর তৃতীয় হলো রাজার রাজ্য। এখানে রাজার রাজ্যের একটা গল্প দেখানো হয়েছে। এই তিনটা জাতির সাথে আপনাদের পরিচয় করে দিলাম, অবশ্যই মাথায় রাখবেন। সিনেমার শুরুতেই আমাদের একটি পটভূমির বর্ণনা দেখানো হয়েছে, যেখানে একটি গল্প বলা হয়েছে। আমরা একজন নিষ্ঠুর রাজাকে দেখতে পাই, যিনি তার রাজ্য শাসন করেন। একই সাথে তিনি তার এলাকার বসবাসকারী সমস্ত উপজাতিদের উপর অত্যাচার করেন, তাদেরকে অপহরণ করেন, ধরে আনেন, মারধর করেন এবং তাদের দিয়ে বিভিন্ন রকম কাজ করিয়ে নেন। ঘন বনে ঔষধি ভেষজ পাওয়া যায়, যা রাজা ব্যবসায়ীদের কাছে অত্যাধিক দামে বিক্রি করেন। তিনি প্রচুর লাভ করেন, কিন্তু এই লোকদের অত্যাচার করেন। এখানে কান্তারা সম্প্রদায় বাস করে এবং এই জায়গাটি ঈশ্বরের মধুবন বলা হয়, যেখানে রাজা যাওয়ার কথা ভাবছেন, কিন্তু এটা নিষিদ্ধ এবং সবাই বিশ্বাস করেন যে যেখানে দেবতারা বাস করেন সেখানে রাজা যাওয়া উচিত নয়। তবুও রাজা অস্বীকার করেন। সে আদিবাসীদের উপর অত্যাচার করে এবং তাদেরকে মধুবনে যাওয়ার জন্য প্রহার করেন। কিন্তু এটা যে একটা কৌশল ছিল এবং মৃত্যুর ডাক। রাজা তার সৈন্য এবং পুত্র রাজশেখরকে নিয়ে রাতের অন্ধকারে সেখানে যান, এইভাবে যে তিনি ঈশ্বরের মধুবন এবং দেবতাদের বন্দী করবেন। এই চিন্তায় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে যেন কোনো এক ঔষধিক শক্তি দ্বারা তাদের সৈন্য অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ তাদেরকে হত্যা করা হচ্ছিল। সে পবিত্র ভূমিতে গিয়ে বনে আগুন লাগানো ভুল হয়েছিল। দেবের দেহ জ্বলছিল এবং এর সাথে সাথে আমরা রাজাকে হত্যা করতে দেখি। কেবল তার ছোট ছেলে রাজশেখর পালিয়ে যায়। রাজশেখর খুব ছোট ছিল, সে তখন শিশু ছিল। সে বনে ঘুরে বেড়াচ্ছিল। এরপর কান্তারার পাশে বসবাসকারী কানাপ্পা জাতি শিশুটিকে নিরাপদে রাজা ফিরিয়ে দেয়। রাজশেখর ধীরে ধীরে বড় হয়ে রাজ্য দখল করে। সে কখনো কান্তারার দিকে তাকায়নি। তার দুটি সন্তান ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়েটি প্রতিবন্ধী ছিল। তারপর আমরা কানাপা উপজাতির দুইজন লোককে দেখতে পাই, যারা তাদের দেখে বলল, মহারাজ, দয়া করে এই শিশুটিকে আমাদের মহিলার দুধ পান করান, তাহলে সে ভালো হয়ে যাবে। মহারাজও তাকে এত বিশ্বাস করেন, কারণ এই আদিবাসী মহিলা তাকে ছোটবেলায় বাঁচিয়েছিলেন। যখন রাজা ছোট মেয়েটি তার দুধ পান করেন, সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে আমরা দেখতে পাই কান্তারার লোকেরা তাদের দেবতার সামনে রাখা একটি কুয়ের মধ্যে একটি ছোট্ট শিশুকে খুঁজে পায়। শিশুটি কিভাবে উপস্থিত হয়েছিল তা কেউ জানে না, তবে মনে হয় যেন দেবী পার্বতী সিংহী নিজেই তাকে রক্ষা করেছিলেন। তারপর শিশুটিকে বের করা হয় এবং একজন আদিবাসী তাকে পেরিমা বলে ডাকেন, বলেন যে তিনি কান্তারাকে বদলে দেবেন। তারপর আমরা দেখি যে সে সময় বদলে গেছে এবং কুলশেখর রাজা হন। রাজশেখর তার সিংহাসন তার ছেলের হাতে তুলে দেন এবং তার মেয়ে কনকবতী এখন সুস্থ হয়ে উঠেছেন। খুব সুন্দরী ছিল। কুলশেখর স্বভাবতই খুবই হিংস্র ছিলেন এবং রাজা হওয়ার যোগ্য ছিলেন না। তবুও রাজশেখর তার পুরো রাজ্য তার হাতে তুলে দিতে চেয়েছিলেন, কেবল কান্তারা ছাড়া, কারণ তার বাবা কান্তারায় মারা গিয়েছিলেন এবং তিনি জীবিত ফিরে এসেছিলেন। কিন্তু এই কুলশেখর কারো কথা শোনেন না। সে নিজের ইচ্ছার মালিক। সে মেয়েদের প্রতি আসক্ত, একই সাথে সে তার লালসার মধ্যে লিপ্ত থাকে। তারপর তার মন্ত্রী বলেন, আমাদের কান্তারায় শিকারের জন্য যাওয়া উচিত, কারণ তোমার বাবা তা নিষেধ করেছিলেন। সেখানে অবশ্যই আকর্ষণীয় কিছু থাকবে। তাহলে কি? পুরো রাজ্যের সবাই কান্তারায় যেতে ভয় পাচ্ছে, কিন্তু যেহেতু রাজার আদেশ, তাই আমাদের যেতে হবে। তাহলে কি? পুরো পর্যটন কুলশেখরের সাথে জঙ্গলি শিকার করতে যায়। তারা শিকার করতে চায়, কিন্তু গভীর বনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। তারা ব্রহ্মা রাক্ষসকে দেখতে পায়। পুরো সেনাবাহিনী ভীত। সেই সাথে আমরা দেখতে পাই এই লোকেরা ছোট ছোট প্রাণীও শিকার করছিল, কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাই যে সৈন্যরা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছিল, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে হত্যা করছিল। রাজা ভীত হয়ে পড়েন আর তার মন্ত্রীরা আরো ভয় পেতে থাকে। তারপর তারা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তখন আমরা দেখি কান্তারার লোকেরা এসে রাজা সমস্ত সৈনিককে হত্যা করে। শুধুমাত্র একজন বেঁচে থাকে, যাকে ভার্মা তার সাথে গ্রামে নিয়ে আসেন। এটি আর কেউ নাই, আমাদের সুপারস্টার ঋষভ শেট্টি, যিনি বর্তমানে ভার্মার ভূমিকায় অভিনয় করছেন। তিনি এই ছবিতে পরিচালক এবং অভিনেতা দুইজনই। বলে না, একের ভিতরে সব। যখন ভার্মা তার শিকারীদের নিয়ে গ্রামে ফিরে আসেন, ভৌবা রেগে যান। ভৌবা আর কেউ নন, সম্প্রদায়ের প্রধান, অর্থাৎ আদিবাসীদের প্রধান, যিনি বলেন, এরা রাজার লোক। রাজার লোক বনে কি করছে? এতদিন ধরে ওরা কান্তারায় ফিরে আসেনি, ওরা এখন কি করছে? আমাদের আরো সতর্ক থাকা উচিত, আর রাতে সবাই পাহারা দেবে। কিন্তু ভার্মা বলে, ভাই, এত ছোটখাটো বিষয়ে তুমি ভয় পাচ্ছ কেন? আমরা ওদের মুখোমুখি হয়েছি, আমরা ওদের তাড়িয়ে দিয়েছি, এমনকি ওদের রাজাও আমাদের কাছ থেকে পালিয়ে গেছে। আমরা এত শক্তিশালী
হয়ে গেছি যে আমাদের সীমান্তে পাহারার দরকার নেই, আমরা সীমান্ত পার হতে পারি। তারপর আমরা দেখি ভার্মা যে সৈনিককে বন্দী করেছিল তার জ্ঞান ফিরে আসে এবং ভার্মা একটি ফন্দি আটে। আমরা এটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারি এবং মৃত সেনাদের পোশাক আমরা ব্যবহার করে সীমান্ত পার হতে পারি। লোকেরা প্রথমে অনিচ্ছুক, কিন্তু ভার্মা তাদের বোঝায় আমরা শুধু যাবো দেখতে ওরা কি করে, ওদের জীবনধারা কেমন, আমাদের থেকে আলাদা কি, আমরা আমাদের জীবনে কি উন্নতি করতে পারি। কারণ ওদের কাছে যে অস্ত্র ছিল তা খুবই উন্নত, যা আজও আমাদের কাছে নেই। আমরা শুধুমাত্র পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করি, ওদের পোশাকও খুব বেশি উন্নত। এজন্য ভার্মা প্রস্তুতি নিচ্ছে। এরপর আদিবাসীরা ছদ্মবেশ ধারণ করে। ছদ্মবেশ ধারণ করার পর তারা সীমান্ত অতিক্রম করে, যেখানে তারা বন্দীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন এবং রাজা রাজ্যে প্রবেশ করে। সেখানে তারা দেখতে পান রাজা রাজ্যের মানুষের জীবনধারা কেমন। এরা এখনো আদিবাসীদের উপর অত্যাচার করে এবং তাদের শোষণ করে। এরা তাদের গ্রাম থেকে ঔষধি ভেষজ চুরি করে এবং সেগুলো দিয়ে ব্যবসা করে। একই সাথে এই লোকেরা দেখে ওরা কিভাবে অস্ত্র তৈরি করে, কিভাবে ওরা লোহা ব্যবহার করে অস্ত্র তৈরি করে এবং কিভাবে ওরা ওদের জলের পাত্র জল সংগ্রহ করে। তারা এই সব শিখেছিল, কিন্তু এটা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল, কারণ তাদের আচরণ রক্ষীদের সন্দেহ হয় এবং ছদ্মবেশী এটা বুঝতে পারে। তাই ওরা তাদের হাতে ধরা পড়ে এবং তারা পালিয়ে যেতে শুরু করে। পালানোর সময় ভার্মা রানী কনকবতীর সাথে দেখা হয়, যিনি নিজেই সমস্যায় পড়েছিলেন। বিশৃঙ্খলার মধ্যে তার ঘোড়াটি পালিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। তারপর আমরা দেখি ভার্মা তার সেই ঘোড়াটি উদ্ধার করেন এবং রানী মুহূর্তের মধ্যে তার প্রতি আকর্ষণ ফিল করেন এবং তাকে ভালোবাসতে শুরু করেন। রানী যখন তার নিজের পরিচয় দেন তখন তিনি বলেন, আমি কান্তারা থেকে এসেছি। আর এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রাজা ইতিমধ্যে জেনে গেছেন। রাজা কুলশেখর এই লোকদের দরবারে ডেকে জিজ্ঞাসা করেন, তোমরা এখানে কেন এসেছো, আমাদের কাছে কি চাও? তারপর তারা উপহাস করে হাসেন এবং এই জন্য রাজা রাগ করে তাদেরকে বন্দী করেন। কিন্তু রাজশেখর ভাবতে থাকেন, এত বছর পর কেন এই কান্তারার লোকেরা এখানে ফিরে এসেছে? এই লোকেরা আমার বাবাকে হত্যা করেছে, এমনকি তারা আমার ছেলেকেও খাবে। তারা তাদের এই লোকদের ছেড়ে দিতে বলে, কিন্তু কুলশেখর সম্মত হন না। তিনি বলেন যে তাদের হত্যা করা উচিত। তারপর রানীও তাকে থামিয়ে দেন, বলেন যে যদি তারা তাদেরকে হত্যা করে তাহলে আরো লোক আসবে, আমাদের শান্তিতে থাকতে হবে। কিন্তু কুলশেখর তাতেও রাজি হন না। তারপর একটি চুক্তি হয়, তাদেরকে আরবদের কাছে বিক্রি করে দেওয়ার কথা হয়। কিন্তু ভাই, তারা কিভাবে সেখানে থেমে থাকতে পারে? গত রাতে যাদের সাথে চুক্তি হয়েছিল, ভার্মা তাদের সাথে আবার একটি নতুন চুক্তি করেন। ভার্মা বলেন, আমাদের এখানে আমাদের কাজ করতে দাও, বিনিময়ে আমরা তোমাকে একটি পাতা খাওয়াবো যা গন্ধ পেলে তুমি গভীরভাবে মাতাল হয়ে যাবে। আর এই নেশাকর পদার্থ শুধুমাত্র আমাদের ঘন জঙ্গলেই পাওয়া যায়, আর কোথাও না, যা আমরা তোমার জন্য এনে দিব। অর্ধেক তোমার লাভ, অর্ধেক আমাদের লাভ। মনে হচ্ছিল যেন ভার্মা চুক্তিটি শিখেছে। চুক্তি করার পর সে তার গ্রামে পালিয়ে যায় এবং তার সাথে ভার্মা প্রচুর জিনিসপত্র এবং তার শেখা সমস্ত কৌশল নিয়ে আসে। সে সেগুলি তার গ্রামে প্রয়োগ করে এবং এর সাথে দেখা যায় যে গ্রামটি উন্নতি করতে শুরু করেছে। তিনি ব্যাখ্যা করলেন যে আমাদের নিজেদের খাদ্য উৎপাদন করা উচিত। এই পৃথিবী আমাদের অনেক কিছু দেয়। আমি শিখেছি কিভাবে জমিতে সেচ দিতে হয়, কিভাবে ফসল ফলাতে হয়, কিভাবে সেই ফসল সংরক্ষণ করতে হয় এবং কিভাবে ব্যবসার জন্য বিক্রি করতে হয় এবং আমাদের নিজস্ব লাভের জন্য বিনিময় করতে হয়। গ্রামবাসীরা সকলে আনন্দিত হয়। এটা দেখে ভার্মা ব্যাখ্যা করলেন যে কোনো সীমান্ত আমাদের থামাতে পারবে না। যদি তাদের অস্ত্র থাকে তাহলে আমাদের আছে বাণিজ্যিক পণ্য। তারা বোনাস পণ্য বিক্রি করে, বিনিময়ে সবকিছু পায় যা আমরা করতে পারি। আমরা ব্যবসায়ী হব। তারা তাদের গ্রামের আশেপাশে বন থেকে ভেষজ সংগ্রহ করতে শুরু করে এবং বন্দরগাঁয়ে যায় এবং সেখানে তারা নিজেরাই ব্যবসা করতে শুরু করে। রানী এই বিষয়টি জানতে পারেন। রানী কনকবতী সেখানে আসেন এবং ভার্মাকে জিজ্ঞাসা করেন, তুমি কি করছো? তুমি এখানে কেন? এখানে তোমার ব্যবসা করা উচিত নয়। ব্যবসা করার জন্য তোমার কোনো অনুমতি নেই। এই রাজ্য আমাদের, এই বাণিজ্য বন্দর আমাদের। তারপর ভার্মা বলেন, এই খোলা আকাশ, এই বন, এই জমি কি তোমার? এটা প্রকৃতির, এটা আমাদের সকলের। আর এখানে ব্যবসা করার জন্য আমার কারোর অনুমতির প্রয়োজন নেই। ধীরে ধীরে আমরা দেখতে পাই যে কনকবতী ভার্মার এই প্রফুল্ল স্বভাব পছন্দ করে। দুজনে ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসে। কিন্তু ভার্মা বলে, আমার কাছ থেকে দূরে থেকো, তুমি জোনাকির মধ্যে হারিয়ে যাবে। আবার আমাদের দেখানো হয় যে এই লোকদের আরো দ্রুত ব্যবসা করতে হয়েছিল, তাই তাদের আরো গভীর বনে যেতে হয়েছিল, যেখানে মধুবনের লোকেরাও যেতে ভয় পায়, কারণ সেখানে কানাপ্পা জাতির লোক বসবাস করে। তারা খুবই হিংস্র এবং নির্মম। তারা কালো জাদুতে পারদর্শী। তারা মনের সবচেয়ে গভীরের অংশে পৌঁছতে সক্ষম হয়, কিন্তু ধীরে ধীরে মনে হয় যেন তাদের লোকেরাও মারা যাচ্ছে। ভার্মা চিন্তায় ডুবে যায় এবং তার কানে ঝিঝি পোকার শব্দ বেজে ওঠে, যার ফলে তার কান রক্তাক্ত হয়ে যায় এবং কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে নিজেকে শান্ত করার আগেই কানাপ্পা উপজাতি তাদের আক্রমণ করে এবং একে একে তাদেরকে হত্যা করতে থাকে। তারপর আমরা দেখতে পাই যে কালো জাদু থেকে জন্ম নেওয়া এক কানাপ্পা উপজাতি একটি রাক্ষস একটি অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসে এবং ভার্মার বুকের উপর দাঁড়ায়। তাকে সে হত্যা করতে চায় এবং হত্যা করতে চাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই একটি সিংহী এসে রাক্ষসটিকে ভার্মার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। এটি দেখে সকলে পালিয়ে যায় এবং ভার্মা তার জীবন ফিরে পায়। কিন্তু সিংহী তার চোখ দিয়ে তাকায়, তার চোখে আগুন জ্বলছিল। ভার্মা গ্রামে ফিরে আসে। তারপর গ্রামবাসী তাকে কানাপ্পা উপজাতির গল্প শোনায়, যারা অত্যন্ত নিষ্ঠুর এবং কালো জাদুও জানে। অনেক বছর আগে এই লোকেরা আমাদের ঈশ্বরের গ্রাম মধুবনে এসেছিল এবং বলে, আমাদের খাওয়ার বা পান করার কিছু নেই, আমরা মারা যাচ্ছি।
যাচ্ছি, দয়া করে আমাদের জাগিয়ে তুলুন। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল অন্য কিছু, আমাদের পাঞ্চজুগলি দেবকে চুরি করা। তারা কালো জাদু করে তাকে আমাদের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। কিছুদিনের জন্য গ্রামে সবকিছু ঠিকঠাক চলছিল। ধীরে ধীরে পশুরা মারা যাচ্ছিল, তারা ধীরে ধীরে গ্রাম দখল করে নিচ্ছিল, এবং একদিন তারা পাঞ্চজুগলি দেবের উপর কালো জাদু করতে শুরু করে। ঠিক তখনই যেন পার্বতী সিংহী এসে তাদেরকে হত্যা করে, এবং এবার আমাদের ঈশ্বর মধুবনে একটি সূর্য উদিত হয়েছিল। এই লোকেরা আবারও পাঞ্চজুগলি দেবকে বন্দী করার চেষ্টা করছে। অন্য একটি দৃশ্যে আমরা দেখতে পাই যে রাজা যখন জানতে পারেন এই লোকেরা এখানে ব্যবসা করছিল আর রানী তাকে কিছুই বলেননি, তখন তিনি রেগে যান এবং ঘোষণা করেন, আমরা কান্তারাকে রক্তে লাল করে দেব। তাদের সাহস কিভাবে হলো এখানে এসে ব্যবসা করার? আর রানীকেও বলছে, তুমি কি ভেবেছিলে একজন শক্তিশালী মানুষ তার কাছে এসে তাকে সন্তান ধারণ করাবে এবং তাকে সিংহাসন দেবে? এটি সহজ নয়। আমি কুলশেখর, আমি কান্তারার রক্ত দিয়ে বন্দরকে পবিত্র করব। কিন্তু রাজশেখরকে অনেক অসন্তুষ্ট মনে হচ্ছিল। সে তার পুত্রকে রাজা করেছিল, কিন্তু রাজকন্যার ব্যাপারে সে তার মেয়ের সাথে একমত হয়েছিল এবং বলছিল যে কান্তারার লোকেরা তাকে বিরক্ত করে না। কিন্তু আমি আগেই তোমাকে বলেছিলাম যে কুলশেখর সম্পূর্ণ পাগল, সে যা ইচ্ছা তাই করে। সে তার বাবাকে ঘুমের ওষুধ দেয় যাতে সে দুদিন ঘুমিয়ে থাকে। আমি আজ কান্তারার রক্তে লাল করে দেব। তার বোন কনকবতী তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সে বুঝতে চায়নি। সে রাতের অন্ধকারে কান্তারা যায় এবং ভার্মা গ্রামে ছিল না। সে তখন ভেষজ সংগ্রহের জন্য গভীর বনে ছিল। আমরা তখন দেখতে পাই যে কান্তারার লোকেরা ঘুমন্ত অবস্থায় তারা কান্তারার লোকদের উপর আক্রমণ করে, অনেকে হত্যা করে। মনে হচ্ছে যেন তার হৃদয়ে একটি ইচ্ছা শক্তি ছিল, ঈশ্বরের সম্পত্তি মধুবন দখল করবে, যা তার দাদা অর্জন করতে পারেনি। আর তার দাদার পরে এটি শেষবার নয় যে তার বংশধররা এখানে পা রাখছে। সে এই স্থানটি ধ্বংস করে দেবতা মধুবন পুনরুদ্ধার করবে এবং দেবকে বন্দী করতে চায়। কিছুক্ষণের মধ্যেই কান্তারা একটি শ্মশানে রূপান্তরিত হয়। তারপর আমরা দেখি কান্তারার লোকেরা তাদের দেবতা পাঞ্চজুগলি দেবের কাছে তাদের মুক্ত করার জন্য প্রার্থনা করতে শুরু করে, হে ঈশ্বর, এই নিষ্ঠুর রাজার হাত থেকে আমাদের রক্ষা করুন। এর সাথে তাদের আচার অনুষ্ঠান শুরু হয়। আচারের প্রতিদ্বন্দ্বী দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। ভার্মা তা শুনতে পান এবং ভার্মা তার গ্রামের দিকে দৌড়াতে শুরু করেন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ভার্মার মাকেও তারা মেরে ফেলেছিল, আর গ্রামের ছোট ছোট মেয়েদের তারা হত্যা করছিল। রাজাকে থামাতে ভার্মা আসেন, কিন্তু কুলশেখর তার লোকদের তাকে হত্যা করতে বলেন। ঠিক তখনই আমরা দেখতে পাই যে পাঞ্চজুগলি দেবের সামনে কূপের ভেতর থেকে একটি লাল আগুনের মতো শক্তি বেরিয়ে আসে এবং ভার্মার মধ্যে প্রবেশ করে। এরপর ভার্মা হোলিকা দেবতার রূপান্তরিত হন। তাদের গল্প এবং পুরাণে বলা হয়েছে যে এটি দেবতার ভয়ঙ্কর রূপ। হোলিকা দেব কাউকে রেহাই দেন না। কেউ যদি তার ভয়ঙ্কর রূপ দেখে তাহলে তিনি অনেকদিন ঘুমাতে পারেন না। এই রাজা তাকে উত্তেজিত করেছেন। হোলিকা দেবের রূপ দেখে কুলশেখর খুব ভয় পান এবং ভীত হয়ে পড়েন। তিনি তার সেনাবাহিনী পাঠান, কিন্তু হোলিকা দেব এই লোকদের জীবিত রাখেন না। তিনি নির্মমভাবে তাদেরকে হত্যা করেন এবং ভিতর থেকে ছেড়ে ফেলেন। অবশেষে রাজার অর্থাৎ কুলশেখরের পালা। তিনি তার রক্তে গোসল করেন এবং তাকে হত্যা করেন। তারপর যখন আমরা ভার্মাকে শান্ত হতে দেখি এবং দেবতাও তার ভেতর থেকে বেরিয়ে গেছে, তখন তিনি কাঁদতে শুরু করেন এবং ভেতরে ব্যথা অনুভব করেন। তার মা গ্রামের ছোট বাচ্চাদের দেখেন যারা বেঁচে থাকতে পারেনি। এরপর আমরা রাজাকে দেখতে পাই, যিনি 2 দিন পরে জ্ঞান ফিরে পান এবং তার ছেলেকে দেখেন যে মাথাবিহীন ছিল। তার মাথার মুকুট রক্তে লাল হয়ে গিয়েছিল। ছেলের এই অবস্থার জন্য তিনি নিজেকে দোষারোপ করেন এবং বিশ্বাস করেন যে তাকে কান্তারার লোকদের সাথে এবং নিজেদের লোকদের সাথে মিলিত হতে হবে, অন্যথায় রক্তপাত বন্ধ হবে না। দেবতারা তার উপর নারাজ হন। তারপর রাজার ব্রাহ্মণরা তাদের বলেন যে শিব তার উপর রাগ করেছে, এটার জন্য রাজ্যের উপর অভিশাপ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি সবকিছু ঠিকঠাক করতে চাই তাহলে আমাদের দুজনের মধ্যে শান্তি স্থাপন করতে হবে, কান্তারা এবং আমাদের জনগণের মধ্যে। পরে আমরা রাজকুমারী কনকবতীকে একটি চিঠি নিয়ে আসতে দেখি। এই চিঠিটি পাঠিয়েছে ভার্মা, যিনি তাদের প্রস্তাব গ্রহণ করেননি এবং বলেছেন যে আমাদের পাঞ্চজুগলি দেব আহত হয়েছেন এবং আমাদের মানুষরাও আর বেঁচে নেই, সব তোমাদের কারণে। এরপর কনকবতী ভার্মার কাছে যান। কনকবতী আরো বলেন যে আমরাও প্রিয়জন হারিয়েছি, পাঞ্চজুগলি দেব অবশ্যই আমাদের ক্ষমা করবেন। পাঞ্চজুগলি দেবকে বলুন যে আমরা তার আশ্রয় নিতে চাই এবং তোমরা তোমাদের সকলের রাজসভায় যাওয়া উচিত, যেখানে ভগবান শিব এবং পাঞ্চজুগলি দেব একসাথে বসবাস করবেন। যদি 2 দেবতা আমাদের সাথে থাকেন তাহলে কান্তারা আমাদের রাজ্যের এবং সকলের জন্য মঙ্গল হবে। কান্তারার লোকেরা এবং রাজার লোকেরা এতে একমত হন। তারপর এক বিরাট উৎসব শুরু হয়। আমরা দেখি ভার্মা পাঞ্চজুগলি দেবতার মূর্তি মাথায় বহন করে রাজ্যে নিয়ে আসেন এবং পূজা সম্পন্ন করেন। পূজা সম্পন্ন হওয়ার পর রাজা তার কাছে কিছু চান। তিনি জিজ্ঞাসা করার পূর্বেই ভার্মা ঘোষণা করেন, বন্দরটি আপনারই থাকবে, আমরা কেবল বাণিজ্য করব, কিন্তু আপনি যাদের উপর অত্যাচার করেন এবং নির্যাতন করেন ওই আদিবাসীদের আপনাকে মুক্তি দিতে হবে। রাজা এবং ভার্মা দুজনেই এতে সম্মত হন এবং ভার্মা আনন্দের সাথে গ্রামে ফিরে যান। কিন্তু পরের দিন সকালে মনে হয় যেন শিশু এবং মানুষ অসুস্থ হতে শুরু করেছে, তারা মহামারীতে আক্রান্ত হয়েছিল। ঠিক তখনই আমরা একজন বৃদ্ধকে ধ্যানের অধিবেশন থেকে বেরিয়ে আসতে দেখি এবং ঘোষণা করেন যে আমাদের দেবতাদের বন্দী করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত কানাপা বংশের লোকেরা কালো জাদুর মাধ্যমে এটি করেছে, আর এটি ছিল রাজার সুপরিকল্পিত গোলকধাঁধা, যা ভার্মা বুঝতে পারেনি। রাজা যখন ছোট ছিলেন তিনি তার বাবার সাথে মধুবন দখল করতে যান এবং সেখানে সকল সৈনিক সহ তার বাবা মারা যান, কিন্তু তিনি পালিয়ে আসতে পারেন শুধুমাত্র সেই কানাপা জাতির জন্য যারা তাকে সাহায্য করেছিল। কালো জাদু অনুশীলনকারী
কানাপ্পা বংশ রাজার কন্যাকে বুকের দুধ খাওয়াতো, যে জন্মগতভাবে প্রতিবন্ধী ছিল, তাই সেও কানাপ্পা বংশের সাথে যুক্ত ছিল। সে জানতো এই পুরো খেলাটি কিভাবে সাজানো হয়েছিল। সে একইভাবে পঞ্চযুগলি দেবকে তার নিজের হাতে রাজ্যে ডেকে আনার ব্যবস্থা করেছিল ভার্মার মাধ্যমে, এবং পঞ্চযুগলি দেবকে কানাপ্পা জাতি দাস বানিয়েছিল কালো জাদুর মাধ্যমে, শুধুমাত্র ঈশ্বরের মধুবন দখল করার জন্য। অর্থাৎ যখন তার দাদা মারা গিয়েছিলেন, একই কানাপ্পা বংশের লোক বলেছিলেন যে ঈশ্বর চান তুমি মধুবনকে বন্দী করো। যখন সে পারেনি, তখন সে চেয়েছিল তার ছেলে রাজশেখর এটা করুক। সে চেয়েছিল তার ছেলে এটা করুক, কিন্তু তার ছেলে এটা করবে না, তাই সে চেয়েছিল তার ছেলে এটা করুক, অর্থাৎ কুলশেখর। মানে বন্ধুরা, এখানে রাজশেখরের বাবা চেয়েছিল মধুবনকে দখল করতে, কিন্তু তিনি পারেননি। এরপরে তার ছেলে সেটা করতে সাহস পায়নি, মানে রাজশেখর। এরপরে রাজশেখর চাই কুলশেখর সেটা করুক, কিন্তু কুলশেখর সেটা করতে পারেনি। কুলশেখর তখন মারা গিয়েছে, তাই এখন তার মেয়ের সাথে মিলে সে এটা করবে, এবং তারা তা করেছে। কিন্তু তারা পঞ্চযুগী দেবকে বন্দী করে তার উপর কালো জাদু করেছে। ধীরে ধীরে কান্তারা শুকিয়ে যেতে শুরু করে, এবং কান্তারা সকলে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর অন্যত্র আমরা দেখতে পাই কনকবতী একজন প্রতারক, সে কানাপ্পা জাতি। তারপর সে তার নিজের বাবার উপরে কালো জাদু করে এবং তাকে সম্পূর্ণ ক্ষমতা দেয়। যখন তিনি ভার্মার সাথে প্রেম করেছিলেন, তখন সে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সংগ্রহ করেন, আর আজ সেই সব জিনিসের উপর তিনি কালো জাদু করেন। আর আজ কালো জাদুর মাধ্যমে সে তার পূর্বপুরুষদের শক্তি এবং দুর্নীতিগ্রস্ত জাতির কালো জাদু তার বাবার মধ্যে প্রবেশ করিয়েছিল, কারণ সে জানতো যে ভার্মা শিবের একটি অংশ। পঞ্চযুগলি দেব তার উপরে হাত রয়েছে এবং তিনি কান্তারার রক্ষক, তাই তাকে পরাজিত করা যে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। অন্যত্র আমরা কান্তারার লোকেরা যুদ্ধ করতে দেখি। আমরা জানতে পারি যে ভার্মা কনকবতী এবং রাজশেখরকে খুঁজছিলেন, যাদেরকে সে হত্যা করবে, কিন্তু ততক্ষণে কালো জাদু সম্পূর্ণ হয়ে গিয়েছিল। যখন রাজা ভার্মার মুখোমুখি হন, তখন ভার্মা তাকে প্রতিরোধ করতে পারেন না, কারণ তার মধ্যে রয়েছে প্রচন্ড অন্ধকার শক্তি এবং তিনজন পূর্বপুরুষের শক্তি, যারা ঈশ্বরের মধুবনে পৌঁছাতে চান। এরপরে আমরা দেখতে পাই রাজা তাকে সেই কূপের মধ্যে ফেলে দেন, যেখানে তিনি পরমেশ্বর মহাদেবের দর্শন পান। তাকে স্পর্শ করার পর যেন শিবের একটি কণা তার মধ্যে প্রবেশ করে এবং তিনি সম্পূর্ণ শক্তি পেয়ে যান, যেন তার চোখে আগুন জ্বলছে এবং শিবের শক্তির মতো বীজ তার সমগ্র শরীরে ছড়িয়ে পড়েছে। সে যাকে স্পর্শ করবে সে ভস্ম হয়ে যাবে, তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে এমন কোনো শক্তি ছিল না। তাহলে আর কি, ভার্মা এবং রাজার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়। শিব দেব পঞ্চযুগলি এবং দেবী চামুন্ডা এক এক করে ভার্মার মধ্যে প্রবেশ করেছে। পুরো কানাপ্পা বংশের সাথে রাজকন্যা কনকবতী এবং রাজা, এই তিনজনের সাথে ভার্মা যুদ্ধ করতে শুরু করে এবং তাদেরকে শেষ পর্যন্ত হারিয়ে হত্যা করে। তারপর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ভার্মা আবার শান্ত হচ্ছেন। এখন কান্তারায় শান্তি, রাত হয়ে গেছে এবং তাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আমরা দেখতে পাই যে ভার্মা পঞ্চযুগলি দেবের রূপ ধারণ করেছেন এবং অনুষ্ঠানটি সম্পন্ন করে কূপে ঝাঁপ দেন। অনেকদিন কেটে যায়। তারপর আমরা দেখি একটি শিশু এসে জিজ্ঞাসা করে, দাদা, ভিতরের কূপটি কোথায়? দাদু উত্তর দেন, আমি তোমাকে অন্য কোনোদিন এটি সম্পর্কে বলবো। আর এর সাথে বন্ধুরা কান্তারা 2 সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, এই সিনেমাটি 2 ঘন্টা 48 মিনিটের। আমি গল্পটি এমনভাবে সাজিয়েছি যাতে সম্পূর্ণ স্বাভাবিক মানসিকতার দর্শক এই ভিডিওটি উপভোগ করেন, না হলে এটা অনেক বড় হয়ে যেত। মেইন গল্পটা আমি আপনাদের বোঝাতে চেয়েছি।